ভিডিও অন রাখো, অসুবিধা নাই, তোমরা সমস্যা নাই। আমরা তাহলে আজকে আমরা আচ্ছা, তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি ক্লাসে। আর তোমরা হচ্ছে বিবিএ অনার্স থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। তোমাদের সাবজেক্ট হচ্ছে মার্কেটিং ম্যানেজমেন্ট। তোমাদের সাবজেক্ট কোড হচ্ছে 232615। হ্যাঁ, চ্যাপ্টার 6 নিয়ে আমরা আলোচনা করছি। তারপরে তোমাদের এখানে টাইম, ডেট সবই লেখা আছে। তো ওই যে ভোগ্য পণ্য, তারপরে তোমার শপিং পণ্য, এগুলোর বৈশিষ্ট্য, তারপরে এগুলোর মধ্যে পার্থক্য, হ্যাঁ, তারপরে সুবিধা পণ্য, এগুলোর বাজারজাতকরণ পদ্ধতি, আরো বিভিন্ন টপিকস এই এই চ্যাপ্টারে আমরা বিভিন্ন ইয়েগুলো পড়েছি। পণ্যের লেবেল, পণ্যের মৌখিকরণ, হ্যাঁ, তারপরে এগুলো আমরা পড়েছি। এখন আজকে আমরা প্রায় একেবারেই শেষের দিকে আমরা এই চ্যাপ্টারের, মনে হয় আজকে আমরা শেষ করে দিব চ্যাপ্টারটা। তো পণ্যের সারি এটাও আমরা পড়েছি। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে তোমার পণ্য বহুমুখীকরণ ও পণ্য সরলীকরণ, এর মধ্যে পার্থক্য। এই পার্থক্যগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে স্টুডেন্টরা দেখো, আচ্ছা তোমরা তো দেখতে পাচ্ছ নাকি? জি মিস। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা আলোচনা শুরু করি, টাইম শেষ হয়ে যাচ্ছে। পণ্য বহুমুখীকরণ এবং পণ্য সরলীকরণ, এর মধ্যে আসলে একটা পার্থক্য আছে। সেটা বিভিন্ন পার্থক্য আছে। সেই পার্থক্যগুলো যেমন আমরা এখানে লিখেছি, পার্থক্যের তোমার বিষয়, হ্যাঁ, পার্থক্যের বিষয় যেমন 1 নাম্বার আছে তোমার সংখ্যাগত পার্থক্য। অর্থাৎ আমরা যদি চিন্তা করি যে পণ্য বহুমুখী করণ সেটা আসলে কি। একটি পণ্য সারিতে কিন্তু দেখা যাচ্ছে অনেকগুলো পণ্য থাকে, হ্যাঁ, এসব পণ্যের সাথে তোমার পুরনো পণ্য নতুন আঙ্গিকে প্রস্তুত করে তোমার সেই পণ্য সারিটাকে যদি প্রশস্ত করা হয়, তাহলে সেই পদ্ধতিটাকেই কিন্তু পণ্য বহুমুখীকরণ বলা হয়। অর্থাৎ যে পুরনো যে পণ্যগুলো থাকে সেগুলোকে নতুন করে একটু সুন্দর করে প্রস্তুত করে সেগুলোকে যদি তোমার নতুন পণ্যের সাথে যুক্ত করে দেয়া হয়, হ্যাঁ, সেভাবে সাজানো হয় পণ্য সারিটাকে, তাহলে সেটাকে বলা হবে পণ্য বহুমুখী করণ। আর আচ্ছা, আরো আসতেছে, আমি এডমিট দিয়ে দিচ্ছি। এরপরে যেটা আছে যে পণ্য সরলীকরণ, এটা তাহলে কি? পণ্য সরলীকরণ বলতে বোঝায় যে কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান তার বিস্তৃত পণ্য সারি হতে তোমার দুর্বল পণ্যগুলো বর্জন করে সমজাতীয় পণ্যের সাথে প্রতিযোগিতা থেকে সরে গিয়ে পণ্য উৎপাদন বন্ধ করে দিয়ে যখন পণ্য রেখাকে, মানে পণ্যের যে বিস্তৃতি সেটাকে সংকুচিত করে দেয়, তখন তাকে পণ্য সারির সরলীকরণ বলা হয়। তাহলে আমরা একটু ভেঙে ভেঙেই এই জিনিসটা একটু পড়ি। সেটা হচ্ছে, এখানে বলতে চাচ্ছে যে একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান তার যে পণ্য সারি, বিস্তৃত পণ্য সারি, সেই সারি থেকে দুর্বল পণ্যগুলোকে ফেলে দিবে, ঠিক আছে, বর্জন করবে। তারপরে সমজাতীয় পণ্যের সাথে যে প্রতিযোগিতা তাদের, সে প্রতিযোগিতা তারা আর করবে না, প্রতিযোগিতার থেকে তারা সরে আসবে এবং পণ্য উৎপাদন বন্ধ করে দিবে। এবং সেই অবস্থায় তোমার এই যে পণ্যের বিস্তৃতি, এটাকে যে সংকুচিত করে দেয়, এই প্রক্রিয়াটাকেই বলা হয় পণ্য সরলীকরণ। আচ্ছা, তাহলে আমরা সংজ্ঞার দিক দিয়ে দেখলাম যে পণ্য বহুমুখীকরণ এবং পণ্য সরলীকরণের পার্থক্য। এখন এরপরে যদি আমরা চিন্তা করি যে বিস্তৃতি, হ্যাঁ, বা পরিধির কথা যদি আমরা বলি, তাহলে আমরা বলবো যে পণ্য বহুমুখীকরণ এটা কি করে? পণ্য সারিটাকে অনেক বেশি তোমার প্রশস্ত করে, বাড়ায় দেয়। কিন্তু পণ্য সরলীকরণ কি করে? পণ্য সারিটাকে একেবারেই কি সংকুচিত করে দেয়, ঠিক আছে। তারপরে যেটা আছে যে ঝুঁকি, ঝুঁকি হচ্ছে অধিক পণ্য বিক্রয়ের ফলে তোমার লোকসানের ঝুঁকিটা কমে যায় কিন্তু পণ্য বহুমুখীকরণের ক্ষেত্রে,
ঠিক আছে। পণ্য বহুমুখীকরণের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ঝুঁকিটা থাকে, দেখা যাচ্ছে তারা পণ্য সারিটাকে অনেক বেশি প্রশস্ত করে, পণ্য উৎপাদন বেশি হয়, পণ্য বিক্রয় বেশি হয় এবং সেই কারণে কি লোকসানের যে একটা ঝুঁকি সেটা কিন্তু কমে যায়। ঠিক আছে। আর সীমিত আর পণ্য সরলীকরণের ক্ষেত্রে কি হয়, তারা কিন্তু সংকুচিত করে ফেলে, পণ্যের উৎপাদন বন্ধ করে দেয়, সবকিছু কিন্তু তারা কমিয়ে ফেলে অনেক বেশি, যে কারণে বিক্রয় কমে যায়, উৎপাদন বন্ধ হয়ে যায়, লোকসানের ঝুঁকি অটোমেটিক কি বেড়ে যায়। ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে তোমার আয়তন। আয়তনের কথা কি বলবো, পণ্য বহুমুখীকরণের ক্ষেত্রে তোমার আয়তন বলবো যে বাড়ে। হ্যাঁ, প্রতিষ্ঠানের আয়তন বাড়ে, কিন্তু পণ্য সরলীকরণের ক্ষেত্রে কিন্তু প্রতিষ্ঠানের আয়তনটা কি কমে যায়, একদম সংকুচিত হয়ে যায়। আচ্ছা, এরপরে যেটা আছে 5 নাম্বার, সেটা হচ্ছে চাহিদা। হ্যাঁ, চাহিদা বলতে এখানে বোঝাতে চাচ্ছে যে তোমার পণ্য বহুমুখীকরণের ক্ষেত্রে তোমার পণ্যের চাহিদা বাড়ে, আর তোমার পণ্য সরলীকরণের ক্ষেত্রে কি চাহিদা অনেক কমে যায়। হ্যাঁ, এরকমই হবে, সবকিছু কিন্তু নেগেটিভ হবে পণ্য সরলীকরণের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে যেটা 6 নাম্বার আছে সেটা হচ্ছে ক্ষেত্র। ক্ষেত্র বলতে পণ্য বহুমুখীকরণের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন পণ্যের যেহেতু উৎপাদন বেশি, সেখানে কিন্তু ক্ষেত্রটা ব্যাপক, কিন্তু পণ্য সরলীকরণের ক্ষেত্রে ক্ষেত্রটা অনেক বেশি সীমিত, কম। ঠিক আছে। আচ্ছা, এরপরে যে তোমার পার্থক্যের বিষয়গুলো আছে সেটা হচ্ছে তোমার 7 নাম্বার যেটা সম্প্রসারণ। আচ্ছা, সম্প্রসারণে আমরা দেখি সেটা হচ্ছে পণ্য বহুমুখীকরণের ক্ষেত্রে বিক্রয় বৃদ্ধিটা বেশি হয়, সেই কারণে কি সম্প্রসারিত হয় বিজনেস। আর তোমার পণ্য সরলীকরণের ক্ষেত্রে কি হচ্ছে, তোমার সম্প্রসারিত হবে দূরের কথা, উৎপাদনই কিন্তু সেখানে বন্ধ করে দিচ্ছে এবং একেবারেই সংকুচিত হয়ে যাচ্ছে ব্যবসা। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে 8 নাম্বার, উৎপাদন খরচ। দেখো, পণ্য বহুমুখীকরণের ক্ষেত্রে কিন্তু উৎপাদন খরচটা বেশি হয়। ঠিক আছে। কিন্তু পণ্য সরলীকরণের ক্ষেত্রে দেখা যাচ্ছে উৎপাদন খরচটা অনেক কমে আসে, অনেক কম হয়। কারণ যেহেতু তাদের উৎপাদনও কম, তাদের বিক্রয়ও কম, তারা অনেক পণ্যই বর্জন করে সেই কারণে। এরপরে 9 নম্বর যে পার্থক্যটা সেটা হচ্ছে মুনাফার হার। দেখো এটা কি, সেটা হচ্ছে পণ্য বহুমুখীকরণের ক্ষেত্রে কি হয়, মুনাফার হারটা বেশি হয়, আর পণ্য সরলীকরণের ক্ষেত্রে কিন্তু মুনাফার হার কমে যায়, অনেক কম হয়। হ্যাঁ, এরপরে আসো নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণে কি হবে, তোমার পণ্য বহুমুখীকরণের ক্ষেত্রে নিয়ন্ত্রণ ব্যবস্থা কি তোমার জটিল হয়, আর পণ্য সরলীকরণের ক্ষেত্রে নিয়ন্ত্রণ ব্যবস্থা তোমার সহজ হয়। ঠিক আছে। এছাড়াও আরেকটা পার্থক্য আছে, সেটা হচ্ছে তোমার বহুমুখীকরণের ক্ষেত্রে উৎপাদন প্রক্রিয়াটাও কিন্তু জটিল থাকে, যেহেতু তাদের সবকিছুই ব্যাপক। আর পণ্য সরলীকরণের ক্ষেত্রে তোমার উৎপাদন প্রক্রিয়া দেখা যাচ্ছে অনেক বেশি তোমার সহজ হয়। এছাড়া তোমার দেখা যায় যে তত্ত্বাবধানের ক্ষেত্রে, পণ্য বহুমুখীকরণের ক্ষেত্রে তত্ত্বাবধানটা অনেক বেশি দীর্ঘ হয়, জটিল হয়। আর পণ্য সরলীকরণের ক্ষেত্রে কিন্তু তত্ত্বাবধানটাও অনেক বেশি তোমার সহজ হয়। ঠিক আছে, এই গেল মোটামুটি তোমার পণ্য বহুমুখীকরণ এবং পণ্য সরলীকরণের মধ্যে পার্থক্যগুলো আমরা আলোচনা করলাম। এবারে আমরা যে টপিকসটা পড়ব সেটা হচ্ছে পণ্যের তোমার ওয়ারেন্টি। পণ্যের ওয়ারেন্টিটা কি সেটা আমরা এখন দেখব। আচ্ছা, দেখো, পণ্যের ওয়ারেন্টি বলতে আসলে আমরা কি বুঝি। তোমরা শোনো না, যে কোনো আমরা প্রোডাক্ট কিনতে গেলে কিন্তু পণ্যের ওয়ারেন্টি, হ্যাঁ, এই কথাগুলো আমরা শুনে থাকি সব সময়। তো পণ্যের ওয়ারেন্টি বলতে আসলে কি বোঝায়, বর্তমানে কিন্তু পণ্য কেনা বেচার সময় ওয়ারেন্টি গ্রাহকদের কাছে কিন্তু একটা গ্রহণযোগ্য অফার। ঠিক আছে। এখন এই যে দেখা যাচ্ছে যে বিশেষ করে কিছু পণ্যের ক্রয় সিদ্ধান্ত গ্রহণের আগে এই বিষয়টা কিন্তু অনেক বেশি গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। দেখা যাচ্ছে যে তোমার কি বলে এটাকে,
তার আগে আচ্ছা উদাহরণ দেওয়ার আগে আমি তোমাদেরকে সংজ্ঞাটা বলছি যে কোন পণ্যের গুণগত মান, প্রকৃতি, উপযোগ এসব সম্পর্কে প্রস্তুতকারী ও পরিবেশকদের আনুষ্ঠানিক যে বিবরণ তাকেই কিন্তু পণ্যের ওয়ারেন্টি বলা হয়। অর্থাৎ পণ্যের গুণটা কিরকম, পণ্যের গুণাগুণ কতটুকু আছে, মানটা কেমন, প্রকৃতিটা কেমন, উপযোগ, এই বিষয়গুলা মানে পণ্যের বৈশিষ্ট্য এগুলা সম্পর্কে তোমার প্রস্তুতকারী যে প্রতিষ্ঠান এবং যারা সেলসম্যান আছে, হ্যাঁ, পরিবেশক যারা, তাদের পক্ষ থেকে একটা আনুষ্ঠানিক বিবরণ দেয়া হয়। এটাকে কি তোমার পণ্যের ওয়ারেন্টি বলা হয়। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে তোমার মোটর গাড়ি, তারপর মোটর সাইকেল, জেনারেটর, এসি, রেফ্রিজারেটর, হ্যাঁ, এইসব বিভিন্ন তোমার প্রোডাক্ট আছে। তারপরে তোমার এগুলাতে কি যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে এই ধরনের, বিশেষ করে এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে পণ্যের তোমার ওয়ারেন্টি দেয়া হয়। এছাড়া আমরা যদি তোমার ফিলিপ বাটলার এই সম্পর্কে কিন্তু বলেন যে ওয়ারেন্টি হচ্ছে তোমার কাঙ্ক্ষিত পণ্যের ফলপ্রসূতা সম্পর্কে আনুষ্ঠানিক বিবৃতি। এক কথায় তোমার পণ্যের ওয়ারেন্টিটা হচ্ছে তোমার যে পণ্যটা তুমি ক্রয় করছো সেই পণ্যের বৈশিষ্ট্য, গুণাগুণ সম্পর্কে একটা আনুষ্ঠানিক বিবৃতিই হচ্ছে পণ্যের ওয়ারেন্টি। আচ্ছা, এখন এই ওয়ারেন্টির বেলায় ভোক্তারা কিন্তু পণ্যটি প্রস্তুতকারকের নিকট তোমার ফেরত প্রদানের অথবা নির্ধারিত মেরামত সেন্টার হতে মেরামত করে নেয়। মানে তোমার হয় তারা ফেরত দেবে, নয়তো তারা পুরোপুরি মেরামত সেন্টার থেকে সেটা মেরামত করে নিয়ে আসবে। ওয়ারেন্টিকে কেউ কেউ কিন্তু বীমা পলিসির সাথে তুলনা করে, হ্যাঁ, বীমা প্রতিষ্ঠান যেমন ক্ষতিপূরণ দিয়ে দেয় সেরকম আর কি। তো এর কারণ হচ্ছে গ্রাহকদের একটি নির্ধারিত সময় পরে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করতে হয়। আবার এটাকে অনেকে সম্প্রসারিত গ্যারান্টি হিসেবেও কিন্তু মনে করে। আবার এটিকে অনেকে 2 বছরের মাঝে আইনগত একটা চুক্তিও বলেছেন। এটা এক ধরনের চুক্তি, মানে 2 বছরের জন্য। যেমন তোমার উদাহরণস্বরূপ বলতে পারি যে রহিম আফরোজ তার বিক্রিত আচ্ছা আরেকজন বিক্রিত তার যে তোমার আইপিএস, সেই আইপিএস এর বেলায় ভোক্তাদের যে বিক্রয় পরবর্তী সেবা প্রদান করে এবং তার বিপরীতে বছরে 2,000 টাকা কোম্পানিকে পরিশোধ করতে হয়। তার মানে কি রহিম আফরোজ তার যে বিক্রয় করেছিল আইপিএসটা, সেই আইপিএস এর বিক্রয় করার পরে সে সেবা প্রদান করে, বিক্রয় পরবর্তী সেবা প্রদান করে ভোক্তাদের, এবং তার বিপরীতে সে তোমার বছরে 2,000 টাকা কোম্পানিকে সে দেয়, পরিশোধ করে। এই যে সুবিধা, মার্কেটিং এর ভাষায় কিন্তু এটাকেই তোমার ওয়ারেন্টি বলা হয়। এখন দেখো, এই ওয়ারেন্টির কিন্তু কিছু তোমার বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলা কেমন দেখো। 1 নাম্বার হচ্ছে তোমার ওয়াদা। হ্যাঁ, এটা খুব সহজেই বোঝা যায় যে এর ওয়ারেন্টি হচ্ছে তোমার ভবিষ্যতে সমস্যা সমাধানের তোমার প্রস্তুতকারীর ওয়াদা। ঠিক আছে? এবং সুস্পষ্টতা, এটা কিন্তু একটা ভালো বৈশিষ্ট্য। ওয়ারেন্টি মানে কি, সেখানে পণ্যের বৈশিষ্ট্য, গুণাগুণ সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা থাকবে। ঠিক আছে? 3 নাম্বার হচ্ছে ভোক্তা আইন। হ্যাঁ, দেখো তোমার ভোক্তা আইনে বলছে যে ওয়ারেন্টি কিন্তু ভোক্তা আইনের যে অধিকার সেটাকে কিন্তু কমাতে পারে না। ভোক্তা আইন যতটুকু থাকা দরকার সেখানে কিন্তু সেই আইনটাই থাকে। এবং আরেকটা বৈশিষ্ট্য যেটা আছে 4 নাম্বার, সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী। হ্যাঁ, এই যে ওয়ারেন্টির এই যে অঙ্গীকার, প্রতিশ্রুতি, এটা কিন্তু দীর্ঘমেয়াদী হয়। হ্যাঁ, এরপরে 5 নাম্বার হচ্ছে সমস্যার সমাধান। তার মানে কি ওয়ারেন্টির কাজই হচ্ছে কি তোমার সমস্যার সমাধান করে দেওয়া বা মেরামত করে দেওয়া। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এটাই বলতে পারি যে পণ্যের ফলপ্রসূতা সম্পর্কে তোমার আনুষ্ঠানিক বিবৃতি এবং অঙ্গীকারকেই আসলে কি বলা হয়, পণ্যের ওয়ারেন্টি বলা হয়। আচ্ছা, তারপরে দেখো যেটা আছে সেটা হচ্ছে পণ্যের, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে পণ্যের গ্যারেন্টি। পণ্যের গ্যারেন্টি এটাও কিন্তু তোমরা শুনে থাকো সব সময়। তো পণ্যের গ্যারেন্টিটা কি? গ্যারেন্টিটা হচ্ছে উৎপাদক বা বিক্রেতা বহু পণ্যের বেলায় তোমার সুনির্দিষ্ট গ্যারেন্টি দিয়ে থাকে। কোন কোম্পানির তোমার কোন একটি পণ্যের সম্পর্কে আলাদা ওয়াদাকে তোমার গ্যারেন্টি বলা হচ্ছে। তার মানে আমরা যদি একটু বিস্তৃত করে বলি তাহলে বলবো যে উৎপাদক বা বিক্রেতা, হ্যাঁ,
বহু পণ্যের বেলায় কিন্তু দেখা যাচ্ছে তারা গ্যারান্টি এরকম দিচ্ছে, কোন কোম্পানির মানে একটা পণ্য, ধরো একটা পণ্য বা সেবা, সেটার সম্পর্কে যদি সম্পূর্ণভাবে আলাদা করে বা স্বাধীনভাবে ওয়াদা প্রদান করা হয়, তাহলে সেটাকে গ্যারান্টি বলা হয়। গ্যারান্টি কিন্তু ভোক্তাদের পণ্যের ক্রয়জনিত যে ঝুঁকি সেটা কিন্তু কমিয়ে নিয়ে আসে। তাছাড়া একটি পণ্যের উচ্চ মান এবং কোম্পানিও তার সেবার বিশ্বাসযোগ্যতার বিষয়টি প্রকাশ করে কি? পণ্যের গ্যারান্টি। যেমন তোমার জনৈক মনীষী বলেছেন যে কোন পণ্যের ফেরত প্রদান এবং সন্তোষজনকভাবে কাজ করার লিখিত অঙ্গীকারকেই তোমার গ্যারান্টি বলা হচ্ছে। এখন দেখো তার মানে হচ্ছে যে পণ্যটা তোমার কোনো পণ্য ফেরত দেয়া হবে এবং সেটাকে কি তোমার সন্তোষজনকভাবে এটা কাজ করবে, এই বিষয়ে যে গ্যারান্টি প্রদান করা, যে এই পণ্যটি আমি দিয়েছি আপনাকে, এটা অবশ্যই মানে 100% গ্যারান্টি দিচ্ছি যে এটা ভালো কাজ করবে, কোনো সমস্যা হবে না। এই যে একটা অঙ্গীকার করা, একটা ওয়াদা দেওয়া, এটা হচ্ছে পণ্যের গ্যারান্টি। এখন এই পণ্যের গ্যারান্টির মানে কিছু বৈশিষ্ট্য আছে, যেমন ধরো গ্যারান্টি হচ্ছে কোনো নির্ধারিত সময়ের মধ্যে পণ্য বা সেবা বিষয়ক তোমার সমস্যা সমাধানের প্রতিশ্রুতি বা ওয়াদা। আবার এই ক্ষেত্রে দেখা যাচ্ছে নির্দিষ্ট সময় পর বাড়তি অর্থ প্রদান করার দরকার নাই, অর্থাৎ নির্দিষ্ট সময় যখন পার হয়ে যাবে তখনও কিন্তু তারা কোনো বাড়তি টাকা নিচ্ছে না, তারপরে মানে ওইটা সার্ভিস দেওয়ার জন্য। এরপরে তোমার 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে স্বল্প মেয়াদের জন্য গ্যারান্টি দেওয়া হয়। গ্যারান্টিটা সাধারণত স্বল্প মেয়াদী হয়ে থাকে। এরপরে আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে তোমার কোম্পানি ফ্রিজের তোমার এই যে কম্প্রেসারের যে 5 বা 10 বছরের যে একটা গ্যারান্টি দেয় সাধারণত, এই এটার কিন্তু অনেক সময় ব্যতিক্রমও হয়ে থাকে। যেমন তোমার দেখা যাচ্ছে যে 8 জিবি তোমার পেন ড্রাইভ লাইফ গ্যারান্টি তোমার প্রদান করে থাকে, ধরো কোনো একটা সার্ভিস সেন্টার, ঠিক আছে, এরকম অনেক সময় হয়ে থাকে। কিন্তু সাধারণত কিন্তু গ্যারান্টিটা এরকম স্বল্প মেয়াদী হয়ে থাকে, কিন্তু ওয়ারেন্টিটা কিন্তু সাধারণত অনেক বেশি দীর্ঘমেয়াদী হয়ে থাকে। এবং পণ্যের গ্যারান্টিটা কি মানে অনেক বেশি তোমার কনফিডেন্সলি তারা কিন্তু প্রতিশ্রুতিটা কাগজে কলমে দিয়ে থাকে। ওকে, যাই হোক, তাহলে আমরা মোটামুটি আমাদের টপিক শেষ, আমরা এই চ্যাপ্টার শেষ করেছি। তো আমি তোমাদেরকে যে কোনো সময়ই দেখি আমি তোমাদের পরীক্ষা অবশ্য আমি একটা নিয়েছি, তোমাদের অলরেডি আরো পরীক্ষা আমি নিব, আমি তোমাদেরকে যদি নেই আমি তোমাদেরকে টাইম জানাই দিব পরীক্ষার, ঠিক আছে? আচ্ছা, তো আর তোমাদের আচ্ছা তোমরা একটু ভিডিওটা অন করো তো। হ্যাঁ, সবাই একটু অন করে দাও। আচ্ছা দেখো, তাহলে আজকে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল এবং আমি তোমাদেরকে যেটা বলবো যে চ্যাপ্টারটা তোমরা অবশ্যই ভালো করে পড়বা এবং তোমার বিশেষ করে আমাদের যে তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন গুলো আছে ওগুলোর সাথে মিল রেখে তোমরা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোয়েশ্চেন গুলো আছে এগুলো তো অবশ্যই পড়বা, কিন্তু এর বাইরেও যে কোয়েশ্চেন গুলো আছে যেগুলো আমি পড়িয়েছি সেগুলোও কিন্তু তোমরা বাসায় স্টাডি করবা, যেহেতু এখন তোমরা সময় পাচ্ছ, কিন্তু সময়টা হারায় গেলে কিন্তু তখন তোমাদের কিন্তু অনেক তাড়াহুড়া লেগে যাবে, একটা সমস্যার মধ্যে তোমরা পড়বা। এর জন্য আগে ভাগে সব পড়া তোমরা গুছায় রাখো, এটা তোমাদের জন্য ভালো হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমাদের সাথে আজকে আমার ক্লাস তাহলে এই পর্যন্তই।
আগামী ক্লাসে দেখা হবে। তোমরা সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। কেমন? আল্লাহ হাফেজ। ম্যাম প্রেজেন্ট। আসসালামু আলাইকুম। আমি তোমাদের প্রেজেন্টটা আমি নিয়েছি। এখানে দেখা যায় তোমাদের সবারই রোল দেওয়া আছে, কিন্তু দাঁড়াও 1 মিনিট। এখানে আমি দেখতে পাচ্ছি সবাই রোল দিয়েছে, কিন্তু একজন বাকি আছে দেখা যায়। আচ্ছা, লামিয়া খান, তোমার রোলটা একটু বলবা? লামিয়া খান। 2607। আচ্ছা 1 মিনিট। 2607। আচ্ছা, লামিয়া খান। মুনিয়া আক্তার? ম্যাম 67, 2667। কার নাম কি? মুনিয়া আক্তার। আচ্ছা আচ্ছা, মুনিয়া হচ্ছে 2667। 67। হ্যাঁ 2667। শোনো, আমি তোমাদের সবার রোলই নিয়েছি, এখানে কিন্তু দেওয়া আছে সবার, ঠিক আছে? কিন্তু এই যে তোমাদেরটাই লেখা ছিল না, আর সবারটাই লেখা আছে। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তাহলে ভালো থাকো সবাই, হ্যাঁ, আল্লাহ হাফেজ। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।